এটা রেডিওটা ছেড়ে রেখেছি কথা বলার জন্য, হঠাৎ দেখছি রাত্রিবেলা কেউ বা কারা কথাবার্তা বার্তা বিনিময় করছে। ঠিক আছে, এই যে অ্যান্টেনাটা আছে এই অ্যান্টেনাটার পরিবর্তন ঘটাচ্ছে, হাই পাওয়ার অ্যান্টেনা লাগিয়ে নিচ্ছে। তার ফলে এইটার যে কার্যক্ষমতা যতদূর কমিউনিকেশন হবে বলে এই কোম্পানিটা বিক্রি করছে তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তারপরে কিভাবে বুঝলেন যে বাংলাদেশ থেকে কোনো ফ্রিকোয়েন্সি কানেক্ট করার চেষ্টা করছে এই বাংলায়? দেশবিরোধী কোনো কাজকর্ম হচ্ছিল, জিনিসপত্র আদান প্রদান হচ্ছিল, সবজির নাম দিয়ে বিভিন্ন রকম জিনিস বলছিল, আলু পটল কুমড়ো সব এই টাইপের জিনিস, এটা পাঠিয়ে দিলাম, ও আছে এই আছে। চাঁদনিতে এই যে ওয়াকিটকি বিক্রি হয় তার সাথে স্থানীয় দেশের ক্ষতি করা সম্ভব? একদম 100% সম্ভব। ওটা তো বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, এটার পিছনে বড় একটা কনস্পিরেন্সি আছে। সুতরাং মানে সব যে থেমে গেছে তা নয়, কিন্তু কোথা থেকে সিগন্যালের উৎস এটা বোঝার জন্য একটা নির্দিষ্ট ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে আমরা তার উৎস খোঁজার চেষ্টা করি। সেই উৎসটা দেখলাম বাংলাদেশের দিক থেকে আসছে। স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলা সহ নর্থ ইস্টে। প্রশ্ন অনেক, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? বাংলাতে বসে খোদ রেগুলার ওয়েতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছে কেউ বা কারা। অদ্ভুত এক আইডিয়া, অদ্ভুত এক নিয়মে, এবং এই পুরো বিষয়টি যিনি আমাদের সামনে সর্বপ্রথম নিয়ে আসেন সেই ব্যক্তি এখন আমার সঙ্গে আছেন, অম্বরীশ নাগ বিশ্বাস, হ্যাম রেডিওর সেক্রেটারি। এবং কিভাবে হ্যাম টেকনোলজিকে কাজে লাগিয়ে লাগাতার বাংলাদেশ এবং বাংলার মধ্যে যোগাযোগ লাগাতার রাখা হচ্ছে এবং যা দেশের সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে, সবটাই শুনবো সরাসরি ওনার মুখ থেকে। প্রথমে স্যার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আপনি সর্বপ্রথম এই পুরো বিষয়টিকে নিয়ে এলেন, যেখানে বলা হচ্ছে বনগাঁ বসিরহাট থেকে খুলনা যশোর অবধির লাগাতার কথাবার্তা বলা হচ্ছে শুধুমাত্র রেডিও টেকনোলজিকে কাজে লাগিয়ে। পুরো বিষয়টি কখন দেখলেন এবং কিভাবে বিষয়টি অনুধাবন করলেন এবং কতটা দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক এই পুরো বিষয়টি? এটা আজ থেকে বহু বছর আগেই হতো। আগে একটা লং ডিস্টেন্স ফোন এসছিল বিদেশি টেকনোলজির। লং ডিস্টেন্স ফোনের একটা বেস আর একটা হ্যান্ডসেট থাকে। আমরা একটা বড় বাড়ির মাল্টি স্টোর বিল্ডিংয়ে বেসের সাথে হ্যান্ডসেটের কথা বলার জন্য একটা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করি। তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, বিএসএনএল নিয়মটা বেঁধে দিয়েছে যে এটা আমরা 70 মিটার 60 মিটার অবধি কথা বলতে পারবো বেসের সঙ্গে এটার। কিন্তু এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে বিদেশি একটা সংস্থা তারা এইটাকে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ করে দেয়। এগুলো তার ফলে কি হচ্ছে, একটা সেটের যে বেস এবং হ্যান্ডসেট, একটা সেট আরেকটা হ্যান্ডসেট, এটা বাংলাদেশে এই সেটটাকে পাঠিয়ে দিল বেসটাকে, আর ওই বাংলাদেশ থেকে একটা হ্যান্ডসেট নিয়ে চলে আসলো এখানে। এইভাবে পারস্পরিক কথাবার্তা হতো একটা ভিএইচএফ ফ্রিকোয়েন্সির মধ্যে। এবং এটা বিদেশি টেকনোলজি এবং কোনো অনুমোদিত স্পেকট্রামে হচ্ছিল না দেখে এটা কখনো আমাদের স্পেকট্রামে পড়ছে, কখনো পুলিশের স্পেকট্রামে পড়ছে। আমাদের স্পেকট্রামে যখন পড়ছে তখনই এটা আমাদের প্রথম নজরে আসলো যে কেউ বা কারা আমাদের স্পেকট্রামে কথা বলছে, কারা তারা। ভারত সরকারের দৃষ্টিতে আনার পর আমরা সেটাকে ফক্স হান্টিং বলে আমাদের একটা রেডিওর হ্যামেদের গেম আছে, যে রেডিও তরঙ্গের উৎস কোথায় সেই উৎসটা খুঁজে বার করে বর্ডার অঞ্চলে জানতে পেরে তখন ধরপাকড় করে বন্ধ করা হয়। তারপরে দেখা গেল যে আরও বৃহত্তর কাজ করছে, গঙ্গাসাগর আইল্যান্ড থেকে কেউ বা কারা একটা রেডিও স্টেশন, অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে দেশ বিরোধী মানুষ মারার কাজ করছে। সেই রকম একটা বিরাট নেটওয়ার্ক চলছে এবং সামুদ্রিক অঞ্চলে এই যোগাযোগটা হওয়ার কারণে সমুদ্রের মধ্যে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যাচ্ছে তারা মাছের যে সংকেত রেডিওতে বলতো খবর সেগুলি পেত না। ওই কথাবার্তাগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা শুনতো ওগুলি, সেইটাকেও ধরা হয়, ভারত সরকারের খবর দেওয়া হয়। এই রাজ্যের পুলিশ ভারত সরকার যৌথ উদ্যোগ নিয়ে বিষয়টাকে গঙ্গাসাগর থেকে 6টা ইলিগাল রেডিও স্টেশন ধরে এটাকে বন্ধ করা হয়। কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এখন কি হচ্ছে না, বর্ডার অঞ্চলে পুলিশ যত তৎপর হচ্ছে, প্রশাসন যত তৎপর হচ্ছে, যারা দুষ্কৃতীরাজ তারা তত দিমাগ খাটাচ্ছে, তত বেশি টেকনোলজি কাজে লাগাচ্ছে। তারা কি করছে, এই ওয়্যারলেস স্পেকট্রাম ব্যবহার করে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে। এখন কি হচ্ছে, ওপেন মার্কেটে এই রেডিওগুলি বিক্রি হচ্ছে।
ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদিতে বহাল তবিয়তে বিক্রি হচ্ছিল। আর কিছুদিন আগে পর্যন্ত আমরা দেশের সরকারের কাছে বারংবার বিষয়টা বলছি যে একটা নির্দিষ্ট কানুনের মধ্যে করা উচিত। যেমন দেশের সরকার পাহাড়ি অঞ্চলে কথা বলার জন্য একটা ইউএইচএফ ওয়াকিটকি দিয়েছে, একটা ফ্রি স্পেকট্রাম, তারা কথাবার্তা বলতে পারবে, কোনো পয়সা লাগবে না। তার একটা নির্দিষ্ট ওয়াট আছে, এই রেডিওটার একটা কার্যক্ষমতা ওয়াটে বলা হয়, এটা 0.5 ওয়াট ভারত সরকার অনুমতি দিয়েছে। কিন্তু ওই সেই কেউ বা কারা কোনো দেশ এইটাকে টেকনোলজিটা পরিবর্তন করে 5 ওয়াট করে দিয়েছে এবং এটার মধ্যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি করে দিয়েছে। এটার মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ভারত সরকার দিয়েছে, এটাতে 16খানা ফ্রিকোয়েন্সি করে দিয়ে তারা কথাবার্তা বলছে এবং 5 ওয়াট হওয়ার জন্য দূরত্ব অনেক বেশি চলে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে রাবার ডাকিটা আছে, এই যে অ্যান্টেনাটা আছে, এই অ্যান্টেনাটার পরিবর্তন ঘটাচ্ছে, হাই পাওয়ার অ্যান্টেনা লাগিয়ে নিচ্ছে। তার ফলে এইটার যে কার্যক্ষমতা, যতদূর কমিউনিকেশন হবে বলে এই কোম্পানিটা বিক্রি করছে, তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তার ফলে এইটাকে কাজে লাগিয়ে বাংলা এবং বাংলাদেশের এত বড় দূরত্ব কি কভার আপ করা সম্ভব হচ্ছিল? আরামসে হচ্ছে, তো টিল নাও হচ্ছে। এবং যেটা সাম্প্রতিক যে বড় কাণ্ডটা ঘটেছে, এনআইএ সমস্ত রিপোর্ট ইত্যাদি দিয়েছে, আমরা দেশের সরকারের কাছেও বলেছি যে যারা এখানে ওপেন এই যে মার্কেটে অনলাইন মার্কেটিং করছে, তারা তো দেশের জামাই না। দেশের প্রতি কটা নাগরিক, প্রতি কটা সংস্থাকে দেশের কানুন মানতে হবে, দেশের নিরাপত্তা আগে। তারা কি করে বিক্রি করছে বিষয়টাকে দ্রুততার সাথে সরকার পদক্ষেপ নিয়ে বন্ধ করেছে একটা ঘটনা ঘটার পর। আগে হলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো, কারণ যে কোনো রকমের দুষ্কৃতি রাজকাজ যেটা মাটিতে অপরাধ সংগঠিত হয়, তার আগে আকাশে সেটা প্ল্যানিং হয়, মানে আকাশে কথা হয়, তারপর সেটা বাস্তবে নামে। প্ল্যানিংটা আগে, এই প্ল্যানিংটা তো যোগাযোগ না হলে হবে না। বিদেশ থেকে, বাইরে থেকে কোনো একজন দুষ্কৃতী দেশে ঢুকে তার মোবাইল ফোনটা চালাতে পারবে না, স্যাটেলাইট ফোনটা অন করলে পরে দ্রুততায় সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যাবে। কিন্তু একটা ওয়্যারলেস যে কোনো জায়গাতেই কমিউনিকেশন, এর জন্য কোনো সার্ভিস প্রোভাইডারের দরকার হবে না। পকেটে করে মোবাইলটা, এই ওয়্যারলেসটা নিয়ে এসে আরেকজনের কাছে গেলেই কথাবার্তা আরামসে বলতে পারবে। কিন্তু এই ওয়্যারলেস ডিভাইসটা যদি বিক্রিটাই বন্ধ করে দেয় সরকার, তাহলে সেটা পাওয়া যাবে না, তাহলে যোগাযোগ করতে পারবে না, দেশের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। কিন্তু সম্প্রতি অতি রিসেন্ট এটাকে বন্ধ করেছে। কিন্তু প্রশ্ন আমাদের কাছে, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায়, এখনও দিল্লির বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখাচ্ছে যে তারা ওপেন বিক্রি করছে। কি করে বিক্রি করছে বোঝা যাচ্ছে না। দেশের যারা নিরাপত্তা দেখছেন, তারা কি বিষয়টাকে দেখছেন না? নিরাপত্তা এমন একটা কাণ্ড ঘটে গেল, এই দিয়ে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে দেশে এত বড় একটা বিপদ ঘটিয়ে দিল, দেশ তোলপাড় হয়ে গেল। তারপরে রেডিও ইকুইপমেন্ট কি করে বিক্রি হচ্ছে? তার মানে তাদের সাথে কি তাদের কোনো আঁতাত আছে? প্রশ্ন আমাদের থাকবেই। কারণ ওই জায়গাটা থেকে যদি বন্ধ করা হয়, তাহলে এই দুষ্কৃতিরাজ অপকাণ্ড দেশের মধ্যে অনেকটা ভালো হবে, দেশের নিরাপত্তা সুনিশ্চিত হবে। স্যার, সেদিন আপনি কি দেখেছিলেন? হঠাৎ করে কিভাবে বুঝলেন যে বাংলাদেশ থেকে কোনো ফ্রিকোয়েন্সি কানেক্ট করার চেষ্টা করছে এই বাংলায়? হ্যাঁ, এটা দেখেছি। আসলে আমরা আমাদের একটা, যেমন আমরা এখানে রেডিওগুলিতে একটা সিঙ্গেল মনোব্যান্ডে কথা বলি, তেমনি আমাদের একটা রিপিটার ব্যান্ড আছে। রিপিটারটা কেন করা হয় আমি একটু বিশেষে বুঝিয়ে দিই যারা দেখছেন। রিপিটারটা হয়েছে, আমরা যখন কোনো বিপর্যয়ে কথা বলতে যাই তখন একটা রেডিও সেট আপ বেস স্টেশন, যেটা আপনারা থানা ইত্যাদি অঞ্চলে দেখেন যে বড় বড় বেস স্টেশন, এই যে বইয়ের সামনে যে ছবিটা দেখানো আছে, এই ধরনের রেডিওগুলি যে আমরা ব্যবহার করি, তাতে একটা টেবিল লাগে, বড় পাওয়ার সাপ্লাই, ব্যাটারি ইত্যাদি সমস্ত কিছু লাগবে, সেটাতে করতে হয়। কিন্তু যখন একটা বন্যা অঞ্চলে যাচ্ছি, সেখানে একটা টেবিল পাবো কোথায়? একটা ব্যাটারি পেতে সমস্যা। একটা তার থেকে যদি এটা এরকম হ্যান্ডহেল্ড সেট থাকে আমার কাছে, তার থেকে যোগাযোগ করা সুবিধা হবে। কিন্তু হ্যান্ডহেল্ড সেটে যতটা যোগাযোগ করতে পারবো বেস স্টেশনের, তার থেকে অনেক বেশি করতে পারবো। সেই জন্য আমরা এই হ্যান্ডহেল্ড সেটটা যাতে অনেক দূর যোগাযোগ করতে পারি, তার জন্য একটা রিপিটার ব্যবস্থা। একটা রিপিটার হচ্ছে এই একটা কম পাওয়ারের সিগন্যালকে সে ক্যাচ করে নিয়ে সেই পাওয়ারটাকে বুস্ট করে অনেক দূর যোগাযোগ আমাকে করিয়ে দেবে। তার জন্য ভারত সরকারের কাছ থেকে আমাদের একটা লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সটা নিয়ে আমরা একটা রিপিটার লাগিয়েছি। তার ফলে আমরা এই ওয়াকিটকি দিয়ে বহু দূর পর্যন্ত কথা বলতে পারছি। এই কথা বলার এইটা আমাদের কাল হয়ে গেল। হঠাৎ এইটা ছেড়ে আমরা রাখি, কেউ যদি আমাদেরকে অনেক দূর থেকে ডাকে রেডিওতে, আমরা একজনে অন্যর সাথে সিগন্যাল এক্সচেঞ্জ করি। মনে রাখতে হবে, কোনো বাণিজ্যিক কথা কিন্তু আমরা এই রেডিও দিয়ে বলতে পারি না, কোনো পলিটিক্যাল কথা আমরা এখানে বলতে পারি না, দেশ বিরোধী কোনো কথা আমরা এই রেডিওতে বলতে পারি না,
কোনো দেশের বিরুদ্ধেই আমরা কথা এই রেডিওতে বলতে পারি না, যতই আমার দেশের কেউ শত্রু হোক তাদের কথা আমরা এখানে বলতে পারি না, কারণ এটা আন্তর্জাতিক হবি। আমরা এটা রেডিওটা ছেড়ে রেখেছি কথা বলার জন্য। হঠাৎ দেখছি রাত্রিবেলায় কেউ বা কারা কথাবার্তা বার্তা বিনিময় করছে। আমরা বার্তা বিনিময় করার সময় কারোর সাথে কথা বলার সময় নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করি, এটা ইন্টারন্যাশনাল কিউ কোড বলা হয়। আমরা জিজ্ঞেস করলাম QRZ মানে কে কথা বলছেন ভাই। উল্টো দিক থেকে উত্তর আসার কথা তার এক কল সাইনটা, কিন্তু সেই উত্তরটা না দিয়ে সে চুপ করে যায়। আমি বারংবার জিজ্ঞেস করতে থাকি কে। কিছুক্ষণ জিজ্ঞেস করার পর মাঝরাতে যেহেতু একটু চোখে ঘুম ঘুম ছিল, কিছুক্ষণ বসে থাকার পর চোখে ঘুম চলে আসে। যখন ঘুমিয়ে পড়ে আবার কিছুক্ষণ পরে দেখি কথা বলছে, তারপরে আবার যখন জিজ্ঞেস করি চুপ করে যাচ্ছে। ব্যাপারটা এরকম বারে বারে হচ্ছে। তারপরে দেখলাম কথা বলছে না, মনে হলো দেখি অন্য কোনো জায়গায় কথা বলছে কিনা। এখান থেকে স্ক্যান করা যায়, দেখছি অন্য ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, তারা অন্য ভাষায়, বাংলা ভাষায় নয়। কিন্তু বাংলা ভাষার যে অ্যাসেন্ট, আমি বাংলা বলছি, মালদার লোক বাংলা বলছে, এই অ্যাসেন্ট শুনেই বোঝা যায় যে তারা কোথা থেকে বলছে। বাংলাদেশের যারা বাঙালিদের কথা বলছেন তাদের অ্যাসেন্টটা বোঝা যায় যে তারা ওখান থেকে কথা বলছেন। বিভিন্ন জেলা ওয়াইজ চেঞ্জ হয়, আমরা ওটা বুঝতে পারলাম। বুঝলেই তো হলো না, কোনো বাংলাদেশি লোক তো এখান থেকেও কথা বলতে পারে, তো ওখান থেকে বলছে কি করে বুঝলাম না। আমরা পরের দিন আমাদের সমস্ত ক্যাম্প কমিউনিটির কাছে খবরটা দিলাম যে এরকম একটা হচ্ছে, এই টাইমে আমি পেয়েছি, তোমরা সজাগ থাকো। সবাই বিভিন্ন জায়গা থেকে সজাগ থাকার চেষ্টা করলো, পেলো। আমাদের বেশ কিছু আমরা সজাগ পেলো ব্যাপারটা যে হ্যাঁ কথাবার্তা হচ্ছে। কোথা থেকে আসছে সেই উৎস খোঁজার জন্য রেডিও আমরা একটা ফক্স হান্টিং বিষয় আছে, যে রেডিও এইটার কোথাও লুকিয়ে রাখা আছে, কোথা থেকে সিগন্যালের উৎস, এটা বোঝার জন্য একটা নির্দিষ্ট ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে আমরা তার উৎস খোঁজার চেষ্টা করি। সেই উৎসটা দেখলাম বাংলাদেশের দিক থেকে আসছে। আস্তে আস্তে ক্রমাগত তার কাছে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ ওটা ওপার থেকেই আসছে। আবার কিছুটা আমাদের দেশের মাটি থেকেও সিগন্যালটা আসছে বর্ডার অঞ্চলের কিছু জায়গায়। তখন আমরা নিশ্চিত হলাম বর্ডার অঞ্চলে, আমার বাংলার বা আমার দেশের বর্ডার অঞ্চলের ভিতর থেকে ওই দেশে কমিউনিকেশন হচ্ছে এই রেডিও তরঙ্গের মাধ্যমে, যেটা সম্পূর্ণই আমাদের স্পেকট্রাম। আমরা এই ধরনের পেলে পরে লোকাল পুলিশ প্রশাসনকে বলতে পারি না, রাজ্য সরকারকে বলতে পারি না, তার নির্দিষ্ট কানুন আছে। আমরা নির্দিষ্ট একটা লগে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রককে জানাই দ্রুততার সাথে, কিন্তু প্রাণটা তো সবারই ভয় লাগে। আমাদের বন্ধু আত্মীয় পরিজন তো সব আমাদের আছেন, কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। তাই কানুন তো মানুষের জন্য, তাই কানুনটাকে ব্রেক করে আমরা প্রশাসনের দ্বারস্থ হই যে এরকম একটা সংকেত আসছে, দেখুন আপনারা। সংকেত দেখার পর দ্রুততার সাথে তারা হলোডলে ইত্যাদি। কিছুদিন পরে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করলো MHA থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারা অফিসাররা এসে ধন্যবাদ দিলেন। ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি আপনাকে ধন্যবাদ জানালেন। কেন ধন্যবাদ জানালেন? তারা বললেন যে দেখুন চাকরি করেই বলে তারা সব কিছু তো বলতে পারছে না। তা বললেন যে আপনার যা কাজকর্ম হয়েছে, যা ইনফরমেশান দিয়েছিলেন তার বিরুদ্ধে সদর্থক কিছু হয়েছে, এর জন্যই আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, কোনো রকম সমস্যা কিছু হলে আমাদেরকে জানাবেন। যদি নিরাপত্তাজনিত কিছু আপনার দরকার হয়, আপনার প্রোটেকশনের জন্য বলবেন, আমরা আছি আপনার সাথে। তো আমি খুব খুশি যে এত দ্রুত অ্যাকশানটা নেওয়া হলো। এবং তারপরে আমার কাছে সাজেশন চেয়েছিল কি করা উচিত। আমি বললাম যে রেডিও ইকুইপমেন্টটা যদি বিক্রিটা বন্ধ করে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। এত বছর থেকে আমরা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখছি, আমার মেয়ে চিঠি লিখেছে, সে বন্ধ হচ্ছে না। এই ডিভাইসটা যদি পাওয়া যায় তো নিরাপত্তা বাড়িয়ে লাভটা কী হবে? আজকে এখান থেকে লুকিয়ে করছে। পরে একটা প্রশ্ন, আমি এই বিষয়টা একটু কন্টিনিউ করতে চাই স্যার। এই যে যখন আপনারা এরকম সংকেতগুলো দেখলেন বাংলার সঙ্গে বাংলাদেশ, পরবর্তীকালে কি আরও অনেক বেশি ইনভেস্টিগেশন বা ভিতরে ঢুকেছিলেন, বা আপনারা কি গঙ্গাসাগর মেলায় যখন কাজকর্ম করতে গেছিলেন তখন কি কোনো কোড ওয়ার্ড শুনতে পেয়েছিলেন এই কমিউনিকেশনের? হ্যাঁ, সেটা আমরা এখন তো বাড়িতে সবসময় জেগে বসে থাকার, আমরা বিভিন্ন পেশায় চাকরি করি, এটা আমাদের প্যাশান, শখ, হবি, সবসময় থাকতে পারে না, সবাই চাকরি করি। তো গঙ্গাসাগর মেলার সময় আমরা সবাই অফিস ছুটি নিয়ে কাজকর্ম করি, 24 ঘন্টাই ওখানে আমাদের মনিটরিংয়ের মধ্যে, কাজের মধ্যে থাকে এবং বিভিন্ন স্পেকট্রামে আমরা কাজকর্ম করি। ওই সময় দেখলাম কেউ কারা কথাবার্তা বলছে। আমাদের একটা আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল যে এরকম রাত্রিবেলায় ওই সময় কথাবার্তা বলে। তো যখন গঙ্গাসাগরের ভেসেলগুলি চলাচল বন্ধ থাকতো, রাত্রিবেলা নির্ঝুম, লোক যাতায়াত বন্ধ, তখন আমরা এইগুলি স্ক্যান করতাম কোথায় কিছু পাওয়া যায় কিনা। দেখতাম বহাল তবিয়তে চলছে কথা, আমরা রেকর্ড করে সাথে সাথে জানাতে, ওখানে প্রশাসনকে জানিয়ে তো কোনো লাভ হবে না, কারণ তারা
কথা বলছে অন্য জায়গা থেকে। এবং গঙ্গাসাগরে আমরা তো মানুষের কাজ করতে গেছি, সমস্ত ডিভাইস ইকুইপমেন্ট আমাদের কাছে নিয়ে আমরা ওখানে রেকর্ড করতে শুরু করলাম এবং সেগুলি দেশের সরকারের কাছে জানাতে শুরু করলাম এবং সরকারও তার যথাযথ ব্যবস্থা নিতে শুরু করলো। কি কি কথা ওখানে বলছিল মনে পড়ে আপনার? হ্যাঁ, বিভিন্ন রকমের আমাদের দেশের সেনাবাহিনী যেমন কিছু কোড ব্যবহার করে, প্রতি কটা বাহিনী তাদের নিজস্ব কিছু কোড ব্যবহার করে গোপনীয়তার জন্য, এবং যারা এই দুষ্কৃতি কাজ করে তারাও কিছু কোড ব্যবহার করে, ব্যবহার করে বলছিল আর কি। আর আমরা যেহেতু এই দুষ্কৃতীদের কাজকর্ম দেখি, স্পেকট্রামের মধ্যে শুনতে পাই, অনেক কিছুই করে তারা, দেখতে পাই, জানতে পাই, এবং অনেক কিছু সাক্ষী, অনেক কিছুর মধ্যে যুক্ত আমরা। তো সুতরাং আমরা বুঝে নিতে অসুবিধা হয় না যেটা দেশবিরোধী কোনো কাজকর্ম হচ্ছিল, জিনিসপত্র আদান প্রদান হচ্ছিল, সবজির নাম দিয়ে বিভিন্ন রকম জিনিস বলছিল, আলু পটল কুমড়ো সব এই টাইপের জিনিস, এটা পাঠিয়ে দিলাম, ও আছে, এই আছে, ওই আছে। এবং বিডিআর বিএসএফ ওরা বিভিন্ন রকমের কোড ব্যবহার করে, কে কোথায় আছে না আছে, কোথা দিয়ে যাবে ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল। সবটা রেকর্ডিং করে আমরা আসলে কি দেশের নিরাপত্তার কারণে বা আইনগত কারণে সবটা তো আর রেকর্ডিংটা বের করতে পারি না। রেকর্ডিং এভরিথিং রেকর্ডিং আমরা করেছি এই সময়। রেকর্ডিং কী বলছিল তারা, সেগুলিকে ডিকোডিং করার পর মানে এই যে ধরনের দুষ্কৃতী লোককে ধরা তো খুব সহজ ব্যাপার নয়, এবং খুব দ্রুততার সঙ্গে ধরে ফেলেছে। কারণ ধন্যবাদটা খুব সাগর থেকে ফেরার পরেই খুব দ্রুতই ধন্যবাদটা পেয়ে গেলাম। মানে দেশের বিদেশ মন্ত্রক আপনাকে ধন্যবাদ জানিয়েছে, মানে বাড়িতে এসেছিলেন যে আপনাদের সেভারাল টাইম, মানে একবার নয়, সেভারাল টাইমস এসছেন আর কি। তারা বলেছে খুবই মানে খুশি আর কি। এবং যারা অফিসাররা এসেছিলেন তারা বাঙালি, তারা মানে আমি যেহেতু বাঙালি এ ধরনের একটা ভালো কাজ করলাম, তারা খুব মানে প্রাউড আর কি, যে এটা আমাদের খুব ভালো হয়েছে, এ হয়েছে। এবং তারাও আমি যাদেরকে যা যা কথা বলেছি তারা সর্বোচ্চ পর্যায়ে সেগুলি পৌঁছে দিয়েছে। নিয়মিত আমার সাথে টেলিফোনে যোগাযোগ রাখেন, কি করে নিরাপত্তা কোনো রকমের ত্রুটি ইত্যাদি হলে পরে সাথে সাথে আমরা বলছি। এই 15 আগস্ট এসছে, যে কথাবার্তাগুলো সেদিন ওয়াকি টকিতে আপনারা শুনছিলেন, সাধারণ মানুষের পক্ষে, মানে আমি যদি ধরেও নিই বাংলাদেশি কোনো সাধারণ মানুষ, তাদের পক্ষে কি এই রকম টেকনোলজি ব্যবহার করে এই ধরনের কথাবার্তা বলা সম্ভব, নাকি আপনি মানে সাসপেক্ট করছেন এটা বিয়ন্ড দ্য সাধারণ মানুষ, মানে জঙ্গি বা দেশবিরোধী কার্যকলাপই সরাসরি একটা প্ল্যানিং হচ্ছিল? সাধারণ মানুষের খেয়ে দিয়ে কাজ পড়বে না অত গভীর রাতে জেগে বসে থাকা, সাধারণ মানুষের কাজ পড়বে না এই সব ডিভাইসগুলি হঠাৎ করে কিনে নেওয়া। ফোনই তো আছে, ডিভাইসগুলি কিনতে যাবে কেন? ডিভাইসগুলি কিনে তার কারিকুশলতা পরিবর্তন করা সাধারণ মানুষের কাজের মধ্যে পড়বে না। এবং সাধারণ মানুষ কথা বলবে, গল্প করবে, তো তার মধ্যে কোড ব্যবহার করবে কেন? যেমন মৎস্যজীবীদের মাঝে মাঝে মৎস্যজীবীরা অন্য স্পেকট্রামে চলে আসে, তাদের কথা বোঝা যায় যে তারা সাদাসিধা মানুষ, তারা জানে যে অন্য স্পেকট্রামে চলে এসছে, কথা বলছে, আমরা বুঝি যে তারা না জেনে করছে। কোনটা জেনে করছে না জেনে করছে, 33 বছর এই যোগাযোগের মধ্যে আছি, বিভিন্ন রকমের এই সমস্ত নিরাপত্তা বাহিনীগুলির সাথে কাজ করছি, তো সবটা তো বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে। এটার পিছনে বড় একটা কনস্পিরেন্সি আছে। সুতরাং মানে সব যে থেমে গেছে তা নয়, কিন্তু চলছে, এই যে সেই ট্র্যাডিশন সমানে চলছে, বিভিন্ন রকমের কারিকুশলতা চলছে, বিভিন্ন স্পেকট্রাম। আসলে আমরা একটা ধরেছিলাম গঙ্গাসাগর আইল্যান্ড থেকে অল ইন্ডিয়া রেডিও স্পেকট্রামের মধ্যে একটা জায়গা থেকে তারা কাজ করছিল। যেমন দেখবেন আপনি রাজভবনের বিশাল একটা অঞ্চল, রাজ্যপাল থাকে একটা ছোট জায়গায়, বাদবাকিটা বিভিন্ন ফাঁকা পড়ে আছে, মাঠ, ভলিকোর্ট ইত্যাদি। তেমনি অল ইন্ডিয়া রেডিও স্পেকট্রাম একটা বড় জায়গা, সেইখানে অল ইন্ডিয়া রেডিও খবর দেখছে একটুকুনি, কিন্তু পড়ে আছে অনেকটা জায়গা, সেই জায়গার মধ্যে দিয়ে করছে, সেই জায়গাটাকে মনিটর করে না, ওইখানে ধরা পড়েছিল। এখন আবার বিভিন্ন জায়গায় করে, কিন্তু আমাদেরও তো কার্যকারিতা যাওয়ার একটা মানে সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের স্পেকট্রাম ছাড়া অন্য জায়গায় যেতে পারি না। আমাদের স্পেকট্রামে যখন আসছে তখন আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন তাদেরকে অ্যাকশান করে ফেলছি, ধরে ফেলছি, তারাও তো সংবাদপত্র পড়ে, তারাও তো টিভি দেখে, তারাও তো সমাজের মধ্যে বিচরণ করে বেড়াচ্ছে, তাদের লোক স্পাই আছে তাদেরও, তারাও তো বুঝছে যে এখানে করলে পরেই ধরা পড়ে যাবো, অন্য স্পেকট্রামে করেছি। অন্য স্পেকট্রামে যে কাজগুলি করছে সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। স্যার এখানে আমি যখন এই পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করি, খুলনা, যশোর, বনগাঁ, বসিরহাট
এই 4টে জায়গার কথা আমরা জানতে পারি। সো আপনি স্যার কতটা সাসপেক্ট করেন এই বনগাঁ বসিরহাট অঞ্চল, যেহেতু বাংলাদেশের বর্ডার কেন্দ্রিক কিছুটা, এবং খুলনা যশোর মানে ওই পারে কোনো একটা রাজ্য মানে কোনো একটা জেলা হতে পারে, ফলে আপনি কতটা এক্সপেক্ট করছেন যে বাংলাতে বসে এই ধরনের কার্যকলাপ চলছে এবং ভবিষ্যতে আমাদের বাংলার সুরক্ষার জন্য বড় চিন্তা এই বিষয়টি? চিন্তার তো বটেই, চিন্তার মানে ওইসব জায়গা অঞ্চলটাই সবাই সব জানে, কেউ কিছু জানে না। সবাই সব জানে, সব কেউ কিছু জানে না। সিগন্যাল কোত্থেকে আসছে না আসছে তার জন্য বড় বড় সমস্ত ডিভাইস যন্ত্রপাতি আছে, কান পাতলেই শোনা যায়। আপনার কাছে এই যন্ত্র নেই বলে আপনি শুনতে পাচ্ছেন না, যাদের কাছে যন্ত্র আছে তারা শুনতে পাচ্ছে। এখন কোত্থেকে আসছে আমরা তো মানে লোকেট করা সোজা, অনেক ডিভাইস এখন চলে এসছে, কোত্থেকে সিগন্যালের উৎস আসছে না আসছে, কি বলছে না বলছে, এই যে সব যে ধরা পড়ে সব তো আর প্রকাশ্যে আসে না। ধরা যে পড়ছে, এই যে চোরা কারবারিরা ধরা পড়ছে, মাঝে মাঝে এত সোনানি ধরা পড়লো, এত এনি ধরা পড়লো, জানছে কি করে? অনেক বাইনাকুলের দিকে দেখা যায় না। এই যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে মনিটরিং করেই ধরাটা পড়ছে, এবং সেটা কখনো ওই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য মানে চোরা কারবারিরা এটা ব্যবহার করছে, আবার কখনো একটা মানে মোটা অঙ্কের হয়তো টাকা তারা হয়তো কোনো জায়গা থেকে পেয়েছে যে এরকম একটা সর্বনাশ এই দেশে ঘটিয়ে দিলে এই টাকাটা পাবে, সবটাই মুনাফা। এই মুনাফার জন্য আমার দেশে করছে। তবে আমরা যারা হ্যাম রেডিও অপারেটর আছি তারা প্রতিনিয়ত অ্যালার্ট আছি। কোনো রকমের স্পেকট্রামের মধ্যে যদি বাজে কিছু করার চেষ্টা করে তো আমরা খুব মানে রাষ্ট্রিক অ্যাকশান নিয়ে আর কি দেশের সরকারকে অ্যাডমিনিস্ট্রেশনকে সাথে নিয়মিত যোগাযোগ রাখি। তবে অতটা সোজা হবে না বলেই আমাদের বিশ্বাস। তবে সরকার যেমন এই দ্রুততার সাথে এই রেডিও বিক্রিটা বন্ধ করেছে, এবং আরও কিছু জায়গায় বিক্রি হচ্ছে, এবং খুব দিল্লিতে বসে এগুলি বিক্রি হচ্ছে। কলকাতায় বিক্রি হচ্ছে, কোথাও কলকাতায় বিক্রি হচ্ছে, সেটা টিভিতে দেখে চাঁদনি মার্কেটেই বিক্রি হচ্ছে। চাঁদনিতে এই যে ওয়াকিটকি বিক্রি হয় তার সাথে তা নিয়ে দেশের ক্ষতি করা সম্ভব? একদম 100% সম্ভব। ও কি হচ্ছে, আপনাকে বুঝতে পারলে দেখাবে, না যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাকে দেখাবে। প্রশ্ন ছিল আমার, যখন এটা বন্ধ করেছে দেশের সরকার, যখন টুইট করে যে নিয়ে ই কমার্সের মিনিস্টার টুইট করে সার্কুলার দিয়ে বন্ধ করলো, আমার প্রশ্ন এখনও তার কাছেই আমার আবার প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে বন্ধ তো আপনি করলেন বিক্রি, যাদের কাছে পৌঁছে গেছে সেটটা সেগুলির কি হবে? কিন্তু ধরপাকড় হচ্ছে। কলকাতা মনিটরিং স্টেশন থেকে একটা বড় টিম এটা মনিটরিং করছে এবং প্রচুর ধরপাকড় করছে। যারা ব্যবহার করছেন, আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, খুব অ্যালার্ট। এইটা যে ব্যবহার করছেন ভাববেন না একটা সুমোটো কেস দিয়ে আপনাকে ছেড়ে দেবে। আপনার কেউ দাদা কাকা কেউ নেতা মন্ত্রী হতে পারে, কিন্তু আপনি যদি এইটা নিয়ে ধরা পড়েন দেশের সরকারের এই মনিটরিং ব্যবস্থায়, আপনার বিপদ থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবেন, আপনি দেশদ্রোহিতার কেস খেয়ে যাবেন। এর থেকে সতর্ক থাকুন, এটা করবেন না। যারা করছেন বা যারা করছেন এখনও করছেন, আমার এই অঞ্চলেই করছে, কারণ এটা 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে পাওয়া যায়। আমি বাড়িতে আমার রেডিওটা খুলে আমি বহাল তবিয়াতে কথা শুনতে পাচ্ছি। কারা বলছে? এখানেই কেউ বলছে 8 কিলোমিটারের মধ্যে কি কথা বলছে, তাদের নিজেদের বাণিজ্যিক কথা বলছে। এবার বাণিজ্যিক কথাটা কখনো তারা কোডও ব্যবহার করছে। এখন বাণিজ্যিক কথাটা সবার তো নিজের বাণিজ্যও আছে, আবার পাশাপাশি আবার অন্য একটা কাজও করছে। দিনের বেলায় সে বাণিজ্য করছে, রাত্রিবেলায় স্মাগলিং করছে। সেটা করতে পারে, সেটা জানি না, কিন্তু এগুলিকে বন্ধ করাটা এখন মনিটরিংটা আরও বেশি। সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে, যারা দেখবেন এগুলো ব্যবহার করতে, সকলের বলা হবে। আমি তো সরকারি লেভেলে বিভিন্ন জায়গায় যে সেমিনারে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বিভিন্ন বিসর্জন থেকে শুরু করে বিভিন্ন গার্ড মানে ভিআইপিতে দেখবেন গার্ড, তাদের কাছে এই ওয়াকিগুলি থাকছে। এই ওয়াকিগুলি ইজ নট অথরাইজ। হ্যাঁ, সবার কাছে আনঅথরাইজ ওয়াকি আছে, পুলিশের কাছে আছে, কিন্তু কোনটা আনঅথরাইজ পুলিশ জানে। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই যে দুর্গাপুজো আসছে, দেখবেন প্যান্ডেলে পাড়ার বল্টু সবার কাছে একটা করে এরকম ওয়াকি টকি সবাই ব্যবহার করছে। কোত্থেকে পাচ্ছে তারা? কে দিচ্ছে তাদের? কোনো অর্গানাইজেশন আছে, আবার এগুলিকে ভাড়া দিচ্ছে। পূজার বিসর্জন, ওই কোনো একটা ইভেন্ট হচ্ছে, জন্মদিন বা বিয়ে বাড়ি, সেগুলি ভাড়া দিচ্ছে। এইগুলি ঠিক নয়। সরকার দেখছে বিষয়টা, এগুলি করবেন না। যদি আপনাদের কাছে কারো থাকে, সরকারপুর গোপালপুরে ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশন আছে, বা এমএইচের পার্কসিটি অফিস আছে, সেখানে আপনারা খবর দিন, লোকাল থানায় খবর দিন যে এই ধরনের ওয়াকি টকি ব্যবহার করছে। দেশের নিরাপত্তার পক্ষে কিন্তু মারাত্মক। যে আজকে ওই বিয়ে বাড়িতে ব্যবহার করছে, কালকে বিয়ে বাড়িতে থেকে ওর থেকে যদি চুরি হয়ে যায়, সেটা যে একটা অন্য কাজে ব্যবহার হবে না তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আমার শেষ একটা প্রশ্ন, এখনও কি বাংলার
যারা বাংলাতে আমরা থাকি, এই দেশবিরোধী কার্যকলাপ যেভাবে হচ্ছে, আমরা কি সম্পূর্ণভাবে বিপদমুক্ত, নাকি আপনি কি এক্সপেক্ট করছেন? বিকজ আপনি ততটাই বলবেন যতটা বলা যায় ক্যামেরার সামনে। ধারাবাহিকভাবে কি এই প্রবণতাটা এখনও চলছে? বাংলাদেশি দেশবিরোধী একাধিক কার্যকলাপ এখনও কি চলছে বলে আপনার মনে হচ্ছে? অন্তত আমরা বাংলা কি বিপদমুক্ত? কে কখন বিপদের মধ্যে পড়বে তা তো বলা যায় না। আমরা বিরাট একটা সুন্দরবনের বিরাট একটা অঞ্চলের মধ্যে আছি। সেখান থেকে প্রচুর, এখন তো বর্ডার রোড বন্ধ করে দেওয়া হয়েছে এবং জলপথে অনেক আসছে, সব তো আর চেকিং করা সম্ভব হয় না। বিভিন্ন রকমের খবরাখবর আমাদের কাছেও থাকে। আমরা কোস্টগার্ডের সদর দপ্তরে গেছি, গিয়ে আমাদের কাছে যে সমস্ত স্পেসিফিক ইনফরমেশান ছিল আমরা সেগুলি তার কমান্ড্যান্টের সাথে শেয়ার করেছি। অপারেশন হয়েছে, সাকসেস হয়েছে, একটা ক্রমাগত চলতে থাকবে। কিন্তু মানে এর মধ্যে যদি 10টাকে ধরে, 10টা বোটের থেকে যদি বিভিন্ন রকম জিনিসপত্র পায়, তার মধ্যে 2টো বোট যে বেরিয়ে যায়নি তার গ্যারান্টি তো কিছু নেই, কোনো রকম কিছু করতেই পারে। সুতরাং সবাইকে সতর্ক থাকলে পরে কোনো রকমের বিপজ্জনক কাজ হবে না বলেই আমাদের বিশ্বাস। সবাই সতর্ক থাকলে এবং সরকার যদি অ্যালার্ট থাকে, এবং যারা বিষয়টা বলছে সরকারকে বুঝতে হবে যে কোনটা সিরিয়াস বিষয়, যে আমি এটাকে অ্যাকশান নেব কি নেব না। এই সিরিয়াস বিষয়টা যদি সরকার নেয়, অ্যাকশান নেয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থাকে যদি বিকলাঙ্গ করতে পারে সরকার, দেশের নিরাপত্তা অনেকাংশেই নিশ্চিত হবে। দেশের নাগরিকরা নিশ্চিন্তে নিরাপত্তায় ঘুমোতে পারবেন। সুতরাং সরকারকে উচিত এই ইললিগাল যারা সেলিং করছে আপনারা একটু নজর রাখুন। আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবার বলছি, বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেল করে সেলিং করছে দেদার, বলছে লাইসেন্স ফ্রি রেডিও। কোনো লাইসেন্স ফ্রি রেডিও নাগুলি, মানুষের কোনো দোষ নাই। অনেক মানুষ না জেনেই ওই ইউটিউব চ্যানেল দেখে লাইসেন্স ফ্রি রেডিও কিনে ফেলছে, পরে যখন ধরা পড়ছে তখন বলছে জানতাম না স্যার। সুতরাং আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, কোনো লাইসেন্স ফ্রি রেডিও না। সরকারপুর গোপালপুরে এই ওয়্যারলেস মনিটরিং স্টেশন আছে, প্রয়োজনে আপনারা তাদের কাছ থেকে জেনে নিন ভারত সরকারের যে এটা বৈধ কি অবৈধ। কোনো ইউটিউব বা কোনো ওয়েবসাইটে দেখে বিভ্রান্ত হবেন না, তাতে আপনার জেল যাত্রা নিশ্চিত হতে পারে। সত্যি ভাবলেই অবাক লাগে, এই একটা ওয়্যারলেস রেডিও যেটা কিনা দুই দেশের মধ্যে রাতের অন্ধকারে যোগাযোগ স্থাপন করছে, তাও আবার দেশের মঙ্গলের জন্য নয়। বিজ্ঞান দেশের মঙ্গলের কথা ভেবেছিল, কিন্তু আজ এই ওয়্যারলেস রেডিও ব্যবহার করে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করছে কেউ বা কারা। অসাধ্য সাধন করেছেন আমার পাশে যিনি বসে আছেন তিনি, কিন্তু অনেক বেশি বার্তা তিনি সাধারণ মানুষকে দিলেন যে হয়তো সকলের এবার ঘুম থেকে ওঠা উচিত। যারা এটি ব্যবহার করছেন, যারা না জেনে কিনছেন বা যারা কিনে ফেলেছেন, সকলে একযোগে এই জিনিসটি বর্জন করুন, কারণ দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা হয়তো আমরা সাধারণ মানুষ কেউই করব না। তবে বাংলার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ যারা রাখছেন তাদের শেষ পরিণতিটা কী, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ অম্বরীশবাবু, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।